সময়ের দাওয়াতে, আমাদের সংক্ষিপ্ত সময়ের দাওয়াতে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন তাতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। কিন্তু অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে চট্টগ্রামের জন্য একটি খারাপ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, পাহাড়তলী চক্ষু হাসপাতাল একটি ট্রাস্টের সম্পত্তি। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি নিজেই এই ট্রাস্টের একজন বোর্ড মেম্বার এবং আমার বাবা এম এ মালিক এটির চেয়ারম্যান। ডক্টর রবিউল হোসেন এই ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি। এই ট্রাস্টের বিনিয়োগ আমার বাবাসহ কয়েকজন শিল্পপতির অর্থায়ন এবং বিশাল ব্যাংক লোনে গড়ে উঠেছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল। আমি সেটির চেয়ারম্যান। আমি যখন ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেই, তখন অডিট করাতে গিয়ে কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। আমি চেয়ারম্যানের দায়িত্ব পাই 2023 ফেব্রুয়ারির 5 তারিখে। অডিট টিম বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে নিশ্চিত হন যে এখান থেকে শত শত কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে। এসব টাকার কোনো হিসেবপত্র নেই, আমাদেরকেও দেওয়া হয়নি। হিসেব চাইতে গেলে ডক্টর রবিউল হোসেনের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। ট্রাস্টের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, দুদকের ফাইল জমা দেওয়া হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের বর্তমান ম্যানেজমেন্টের এই উদ্যোগে তিনি দিশেহারা হয়ে নানা ধরনের ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছেন। তিনি ছলে বলে কৌশলে এবং ষড়যন্ত্র করে আমাকে ওখান থেকে সরিয়ে বছরের পর বছর ধরে যেসব লুটপাট করে আসছিলেন সেভাবে ভবিষ্যতেও চালাতে চান। তিনি তার এক পুত্র রাজীব হোসেনকে চক্ষু হাসপাতালে এবং অপর পুত্র রিয়াজ হোসেনকে ইম্পেরিয়াল হাসপাতালে বসিয়ে দুটি হাসপাতালকেই পারিবারিক সম্পত্তি বানাতে মরিয়া হয়ে ওঠেন। অথচ এই হাসপাতালে আমার বাবা সহ চট্টগ্রামে অনেক শিল্পপতির কষ্টার্জিত কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যারা শুধু ব্যবসা নয়, চট্টগ্রামের মানুষের জন্য একটি মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার জন্যই এই বিনিয়োগ করেছিলেন। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই, রবিউল হোসেন এবং ওনার পরিবারের, ডক্টর রবিউল হোসেন এবং ওনার পরিবারের এখানে বিনিয়োগ নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাস 3 আগে ডক্টর রবিউল হোসেন পাহাড়তলী চক্ষু হাসপাতালে হিজাব এবং বোরকা নিষিদ্ধ করে একটি অফিস অর্ডার জারি করলে তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তাকে নাস্তিক এবং ইসলাম বিরোধী হিসেবে আখ্যা করে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। ওই সময় মূলধারা সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়। এছাড়া কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার, স্থানীয়দের চাকরি না দেওয়া, কোটি কোটি টাকা আত্মসাৎ, একজন গরিব কৃষকের কিডনি চুরি, ডাক্তার এবং নার্সদের চাকরিচ্যুত করার মতো ঘটনা পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় ডক্টর রবিউল হোসেনের উপর বহু মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। সরকার পতনের পর তার উপর ক্ষুব্ধ হয়ে থাকা 20-22 জনের একটি দল চক্ষু হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে থাকা রবিউল হোসেনের বাসভবনে ঢুকে শাসিয়ে চলে যায়। তারা তাকে নাস্তিক, চোর, বাটপার সহ বিভিন্ন গালাগাল দেয় এবং ভবিষ্যতে ভালো হয়ে যাওয়ার জন্য সতর্ক করে দিয়ে চলে যায় বলে ওই হাসপাতালের একাধিক কর্মচারী আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই ঘটনাটিকে ডক্টর রবিউল হোসেন এবং তার পুত্রদ্বয় আমাকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ঘটনার সাথে দূরতম সম্পর্ক আমার নেই। ঘটনার ব্যাপারে আমি কিছু জানতামও না। প্রকৃতপক্ষে বিশৃঙ্খলাকারীরা রবিউল হোসেনের বাসায় চড়াও হলে ওই কম্পাউন্ডে থাকা CICN বিল্ডিং থেকে এলিট ফোর্সের সিকিউরিটি ইম্পেরিয়াল হাসপাতালের CFO মোহাম্মদ হেলালকে ফোন করেন। ওই বিল্ডিংটিতে ইম্পেরিয়াল হাসপাতালে কর্মরত কয়েকজন ভারতীয় নাগরিক বসবাস করেন। তাদের উপর হামলা হয়েছে কিনা সেটা দেখার জন্যই ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে আমি এবং আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে যাই। বিশৃঙ্খলাকারীরা চলে যাওয়ার বেশ পরেই আমরা সেখানে পৌঁছি। কিন্তু আমরা সেখানে যাওয়ার পথেই রবিউল হোসেনের পুত্র রাজীব হোসেন কয়েকজন সহযোগী সহ আমাদের উপরে হামলার চেষ্টা করে। তখন আমরা ফিরে আসি। বিশৃঙ্খলাকারীরা চলে যাওয়ার পর যে আমরা সেখানে যাই সেটা রবিউল হোসেনের CCTVর সময় দেখলেই বোঝা যায়। তারা পুরো ভিডিওটি না দিয়ে খণ্ডিত ভিডিও এডিট এবং বিকৃত করে প্রশাসন, সংবাদপত্র এবং টেলিভিশন সহ বিভিন্ন স্থানে প্রেরণ করে।
যাতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এর বাইরে আমার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক না থাকলেও রবিউল হোসেন এবং তার 2 পুত্র সহ আমাকে আওয়ামী সন্ত্রাসী আখ্যা দিয়ে নানাভাবে মিথ্যাচার করছেন। তারা আমার জীবন নাশেরও চেষ্টা করছেন। ইতিমধ্যে তাদের বেশ কিছু গোপন পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যা আমরা প্রশাসন সহ সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছি। তারা টাকা দিয়ে গুন্ডা ভাড়া করার মতো নেককারজনক কাজও করছেন। দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমাকে হত্যার পরিকল্পনার পাশাপাশি তারা আগামী 14ই আগস্ট ভোট সভার বৈঠক করার ব্যবস্থা করেছে বিএনএসবিতে। ওই বৈঠকে তাদের লোকজন নিয়ে পাহাড়তলী চক্ষু হাসপাতাল চিরতরে নিজেদের কুক্ষিগত করার পরিকল্পনা পাকা করা হচ্ছে। আমি চট্টগ্রামের প্রশাসনের প্রতি এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস এবং লুটপাটের হাত থেকে রক্ষা করার জন্য আকুল আবেদন জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে পাহাড়তলী চক্ষু হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিদেশি অনুদান এবং সরকারি অনুদানে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি আজ পকেটস্থ করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আমি কোনো অনিয়মের সাথে নেই, কোনো অন্যায়ের সাথেও নেই। আমি নিজের অযোগ্য পুত্রদের প্রতিষ্ঠা করার জন্যই ডক্টর রবিউল হোসেন নেককারজনক এক খেলায় মেতেছেন। আমি পুরো বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে অবগত করেছি, বিভিন্ন প্রমাণপত্র হস্তান্তর করেছি। আমি পুরো ঘটনার সুস্থ তদন্ত এবং চট্টগ্রামের মানুষের স্বার্থে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। চক্ষু হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালের শত শত কোটি টাকার লুটের তথ্য প্রমাণ সবই আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। আপনাদেরই বিশ্বস্ত ওয়াহিদ মালেক। ধন্যবাদ। ওনাদের কোনো প্রশ্ন থাকতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ জিজ্ঞেস করুন। এই যে চক্ষু হাসপাতালের যে রোগী নেওয়ার প্রতি যে সম্মুখে এগুলো কি দুটোতে ফাইল হয়েছে নাকি দুজনে মামলা হয়েছে, মামলা হয়েছে? অভিযোগ হয়েছে, এখনো দুদক তদন্ত করবে, একটা অভিযোগ হয়েছে। ওই যেদিন হামলার পরিকল্পনা করছিল ওরা, এটা কি পরশুদিন নাকি 7 তারিখ? 7 তারিখে এটা আমরা জানি না। 7 তারিখ হামলাটা হয়েছে। হামলাটা হয়েছে। স্যার, ওনারা তো বলেছেন যে ওনারা অভিযোগ করেছেন যে কি মানে আপনারা গিয়ে মানে আপনি সহ গিয়ে আপনারা কিছু পাইনি সহ ওনারা যে ভিডিওটা দেখিয়েছে সেটার টাইমটা বলেন স্যার। আমাদের ওরা যে ভিডিওটা দিয়েছে আমরা দেখেছি যে ওখানে 4:45 হচ্ছে হামলাকারীরা হামলা করে। জি 4:56 মিনিটে আমাকে এলিট ফোর্সের ভদ্রলোক আছে সুপারভাইজার, উনি আমাকে এসে অবগত করে যে স্যার আপনাদের যে বিল্ডিংটা আছে ওখানে চক্ষু হসপিটালের ভিতরে যেখানে আপনাদের ভারতীয় নাগরিকরা থাকে ওই বিল্ডিংটা হামলা হয়েছে এবং আমাদের যে সিকিউরিটিরা গেটে দারোয়ান ছিল ওদের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। স্যার উনি আমাকে জানায়, তৎক্ষণিক ওনাদের ডিউটি ম্যানেজার তুষার সাহেব আমাকে আবার ফোন করে ওই ঘটনাটি